খুব ছোটবেলায় বাবা মা মারা যায়। এরপর থেকে মামা মামির সাথে থাকতাম। মাত্র 20 বছর বয়সে তারা আমার বিয়ে দেয় একটা 28 বছরের লোকের সাথে। কিন্তু বিয়ের প্রথম রাতে সেই ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি নাকি তার যোগ্য না। এরপর থেকে আমার নানু আমাকে তার কাছে নিয়ে যায়। এরপর 1 বছরের মাথায় নানু মারা যায়। নানু মারা যাওয়ার পর আর পড়াশোনা সম্ভব হচ্ছে না। আবার তার উপর একটা ছোট বোনের দায়িত্ব, তাই ছুটলাম চাকরির খোঁজে। কথাটা বলার সাথে সাথে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো মেয়েকে চোখ থেকে। পাশে বসে থাকা অফিসের স্টাফ জিনিয়ে বলল, চিন্তা করো না, এই চাকরিটা হতে পারে। তোমার রেজাল্ট ভালো। ফ্রেঞ্চার আবার রেজাল্ট দেখে, তার কাছে বয়স ম্যাটার করে না। জিনের কথা শুনে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশা স্বরে বলল, তাই যেন হয়। এমনিতে বয়সের জন্য কোনো জায়গাতে টিকতে পারেনি। আর এইখানে তো 2000 জনের মধ্যে একজন নিবে, তাও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জানি না কি হবে। মেঘ আর জিনের কথার মাঝেই ডাক পড়ল মেহেকের। একটা ভয় আর নার্ভাস নিয়ে কেবিনের দরজা নক করলো। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কামিল। মেঘ মনে সাহস যোগে বুকে কয়েকবার ফু দিয়ে ভেতরে প্রবেশ করলো। কেবিনে ঢুকতেই তার চোখে পড়ল এক যুবককে। রেন ডেভিন। যেটা বিলাসবহুল চেয়ার উল্টো দিকে ঘুরিয়ে বসে আছে। ম্যাক ধীর পায়ে এগিয়ে গেল ডেস্কের দিকে। ম্যাক যে দাঁড়িয়ে আছে সেটা রেন খুব ভালোভাবে বুঝতে পারছে, তাই গম্ভীর কণ্ঠে আবার বলল, বসো। ম্যাক একটা চেয়ার টেনে বসলো। রেন চেয়ার ঘোরালো মেহাকের দিকে। মেহাকও তাকালো রেনের দিকে। হলদেটে ফর্সাতক, বাদামি চোখ, ক্লিন শেপ করা মুখ আর স্পেক করা চুল। কয়েকটা চুল কপালে এসে পড়েছে অগোছরেই। জিম করা ফোলা মাসলগুলো সাদা শার্ট ভেদ করে স্পষ্ট ফুটে রয়েছে। চেহারাটা গম্ভীর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কখনো হেসেছে কিনা বোঝার দায়। বয়স হবে 29 বা 30-এর কাছাকাছি। মেঘ চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। নিজের হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল কাপা কাপা হাতে। রেন ফাইলটা নিয়ে চেক করতে করতে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? মেহেকের সাবলীল উত্তর, মেহরুন্নুসা শেহরুজ তেজা, ডাকনাম মেহেক। রেন ফাইলের দিকে তাকে ভ্রু কুঁচকে বলল, একটা মানুষের এতগুলো নাম। যাই হোক, মাত্র 21 বছর বয়সে জব কেন খুঁজছো? মেহেকের শ্বাস আটকে এলো। সবগুলো জব থেকে সে বয়সের জন্যই টিকতে পারেনি। এখানে একমাত্র ভরসায় বিখ্যাত কোম্পানি ডেভিন ইন্ডাস্ট্রি। এটা তো না হলে আর বেঁচে থাকতে হবে না। মেঘ কয়েকবার আল্লাহর নাম পরে বলল, আমার বাবা মা কেউ নেই স্যার। আমার বাড়িতে তেমন কেউ নেই যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাই জব খুঁজতে বেরিয়েছি। স্যার, আমার জবটা খুব প্রয়োজন। সব জায়গাতেই বয়সের জন্য আটকে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি। মেহেকের কথা শুনে রেন তার অগোচরে হালকা হাসলো। হয়তো সেটা মেঘ দেখতে পায়নি। রেন মেহেককে আরো কিছু প্রশ্ন করলো, আর মেহেকও খুব বুদ্ধিমত্তার সাথে সেগুলো জবাব দিল। ইন্টারভিউ শেষে রেন বলল, তুমি খুবই বুদ্ধিমতী। আই হোপ তুমি আমার পিএ হও। তবে আরো কয়েকজনের ইন্টারভিউ নেওয়া বাকি আছে। রেন একটু থেমে আবার বলল, তোমার জব হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে। এখন তুমি আসতে পারো। মেঘ সালাম জানিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। মেঘ বের হতে রেন একজন স্টাফকে ফোন দিয়ে কেবিনে আসতে বলল। কয়েক মিনিটের মধ্যে লোকটা চলে এলো। রেন আদেশ করে বলল, মেহরুন্নেসা শেহরাজ তেজা, জব কনফার্ম করো আর স্যালারি 2 লক্ষ করো। তবে ওকে কালকে জানাবে। স্টাফ মাথা দুলে চলে গেল। রেন নিজের চেয়ারে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করলো, বাঁকা হেসে আওড়ালো, কোন এক গধূলি বিকেলে আমি দেখেছিলাম তুমি হাসছিলে। নাম দিয়েছিলাম তোমার ফিনিক্স পাখি। তুমিই সেই নারী যে ভাজিয়েছিল আমার মনের বাউলিন। তুমি কি ভেবেছো মেঘ সোনা এত সহজে আমার মন চুরি করে পালাবে? নো ওয়ে। তুমি হয়তো কোনোদিন জানতে পারবে না যে তোমাকে সবগুলো জব থেকে রিজেক্ট আমার কথাই করা হয়েছে। কথাগুলো মনে মনে বলে রেন ঠোঁটে বাঁকা হাসি নিয়ে চেয়ারটা দুলে উঠল। রাস্তার একপাশে ডেভিড ইন্ডাস্ট্রির বড় এক অফিস, আর ঠিক তার উল্টো পাশে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা কালো পোশাক পরিহিত অষ্টাদশী মেয়ে, মেয়ারিমা শেয়ারিস তুষি। ফর্সা ত্বকটাও রোদের তীব্র আলোয় লাল বর্ণ ধারণ করেছে। গা বেয়ে পড়ছে ঘাম। তুষি মূলত এখানে এসেছে তার বোনের সাথে। ম্যাক বের হচ্ছে না দেখে তুষি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবনা সেই কাজ। হাতে 2টা বাবলটি নিয়ে রাস্তা পার হতে যাবে অমনি একটা গাড়ি হর্ন দিয়ে উঠল, যেটা আগে থেকে রাস্তার কিনারে পার্ক করা ছিল। আকস্মিকভাবে হর্ন বাজায় তুষি ভয় পেয়ে যায় এবং হাতে থাকা বাবলটি কিছু পড়ে যায়। তুষি রাগার দেখে কে? হাতের বাবলটি 2টাই ছুঁড়ে মারে গাড়ির ক্লাচ বরাবর। সাথে সাথে গাড়ির ফ্রন্ট গ্লাসটা বাবলটি দিয়ে নষ্ট হয়ে যায়। তুষির এমন কাজে রেগে গাড়ি থেকে বের হয় এক সুদর্শন যুবক। চোখে চশমা, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ, হাতে কালো গ্লাভস। লংকট পরা এক সুদর্শন যুবকটা এসে দাঁড়ায় তুষির সামনে। তুষির হাইট 5 ফুট 4 হওয়ার দরুন লোকটার বুক পর্যন্ত তার মাথা গিয়ে ঠেকেছে। এই যে মিস, এটা আপনি কি করলেন? তুষি ভাবলেশীনভাবে বলল, আপনি যেটা করলেন সেটা প্রতিশোধ নিলাম। লোকটার গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি কে? তুষি অবাক হওয়ার ভান করে বলল, হ্যাঁ। আপনার বাবা মা বলেনি আপনার পরিচয়? খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার। থাক, চিন্তা করবেন না, আমি সাহায্য করবো আপনাকে। আমি আবার এতিম বাচ্চাদের সাহায্য করতে পছন্দ করি। যুবকটা ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব, আমি জেন ডেভিন।
সুপারস্টার জেন ডেভিন, আর তুমি আমার সামনে এভাবে কথা বলছো? তুমি জানো এখন যদি আমার ম্যাক্স খুলি তাহলে এখানে আমার শত শত ফ্যান হাজির হয়ে যাবে। তুষি একবার জেনের নিচ থেকে উপর পর্যন্ত পরখ করে দেখে বলল, জেন ডেভিন আবার কে? জেন যেন আকাশ থেকে পড়ল। এই দেশে থাকে অথচ তাকে চিনে না। এত বড় সুপারস্টার সে, আর কত কত গান ভাইরাল, অথচ এই মেয়ে তাকে চিনে না। জেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রেন ডেভিনকে চিনো? ডেভিন ইন্ডাস্ট্রির একমাত্র সিইও। আমিও ছোট ভাই। তো সে ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ভাইয়ের নামে নিজের পরিচয় দিচ্ছেন? হাস্যকর। জেন কিছু বলতে যাবে অমনি তুষি মেয়াককে অফিস থেকে বের হতে দেখলো, তাই জেনকে থামিয়ে বলল, যাই হোক, আপনাকে তো আমি দেখে নিব। আজকে প্রতিশোধ পূরণ হয়নি আমার। তুষি একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল তার বোনের কাছে। এই দিকে তুষি যাওয়ার দিকে তাকে জেন আনমনে বলে উঠল, ডিসকাস্টিং। দুতলা বিশিষ্ট একটা বড় বাড়ি, তবে মেয়াক আর তুষির জায়গা হয়েছে নিচতলার একটা ছোট রুমে। যদিও তাদের নামে অর্ধেক বাড়ি লেখা, তবে মামা মামি দিতে নারাজ। মেঘ ভেবে রেখেছে একবার শুধু পড়াশোনাটা শেষ হোক, তারপর নিজের ভাগ বুঝে নেবে সে। সে চুপচাপ মামা মামি অত্যাচার সহ্য করে যাচ্ছে। নিচতলার কক্ষে বারান্দায় চেয়ারে গা এলিয়ে বসে আছে মেহেক। রাত তখন 2টার কাছাকাছি। তুষি অনেক আগে ঘুমিয়ে গেছে। 4টায় ঠিক মেহেকের মুখ বরাবর আলো দিচ্ছে। মেঘ গভীর চিন্তায় মগ্ন তার জবটা নিয়ে। এই মাসে যদি জব না হয় তাহলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর সামনে তো তুষির এসএসসি বোর্ড পরীক্ষা, ফি দিতে হবে। হাজার একটা চিন্তায় মেয়েকের মাথা ফেটে যাচ্ছে। নিজে পড়াশোনার কথা বাদ, অন্তত বোনটাকে পড়াশোনা করাতে চায় সে। তবে এত সবকিছুর মাঝও মেঘ আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেনি। কিন্তু আজ অন্তর্গহীন থেকে আল্লাহর কাছে অভিযোগ করে বসলো মেয়েটা। চোখ বন্ধ করে একটু শব্দ করে অভিমান করে বলল, আমার জীবনটাই কেন এমন বিষাদময় করে দিলেন আল্লাহ? আমি কি সুখ পাওয়ার এতটাই অযোগ্য? প্রথমত বাবা মাকে কেউ মেরে দিল, এরপর আমার বিয়ে হলো, অথচ একদিনও সংসার করতে পারলাম না। আবার এখন টাকার জন্য পড়াশোনা বন্ধ হতে নিচ্ছে। কি চাইছেন আপনি? আমাকে তুলে নিতে? তাহলে নিন। তা না হলে এই পৃথিবীতে থেকে মরণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিন। অভিযোগগুলো হয়তো উপরওয়ালা শুনলো। মেঘ ডুকরে কেঁদে উঠল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো ফর্সা গাল বেয়ে। মেঘ আর সেখানে বসলো না, উঠে চলে এলো রুমে। একটু ঘুমালো হয়তো ব্রেনটা রেস্ট পাবে। দূর থেকে একটা তীক্ষ্ণ নজর এতক্ষণ ধরে মেঘকেই পর্যবেক্ষণ করছিল। তার অঙ্গভঙ্গি, কান্না, অভিযোগগুলো সবই দেখতে পেলে সে অবয়ব। ম্যাক রুমে যেতে বাঁকা হেসে সে অবয়বটিও চলে গেল কোনো এক অজানা উদ্দেশ্যে। বিকেলে ব্যস্তস্বর ডাকা মেন সড়ক দিয়ে বিলাসবহুল গাড়িতে বসে মিটিংয়ে যাচ্ছিল রেইন। হাতে সময় খুব কম। ম্যানশন থেকে আগে বের হয়ে জ্যামের কবলে পড়তে হয়েছে তাকে। আজকের একটা মিটিং তার কোম্পানিকে আরো বড় করে তুলতে পারে। রেন ক্ষণে ক্ষণে ঘড়ির দিকে তাকাচ্ছে। গাড়ি কয়েক মিনিট চলছে তো আবার জ্যামের কারণে থামছে। রেন বিরক্তিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তখনই তার চোখ গিয়ে পড়ল লাল চুড়িদার পরিহিতা এক মেয়ের দিকে। গোদলে বিকেলে মিষ্টি আলো মেয়েটা ফর্সাতক জলজল করছে। কোমর ছোঁয়া বাদামি চুলগুলো ঝলমল করছে অন্য এক রূপ নিয়ে। মেয়েটা কয়েকটা বাচ্চাকে চকলেট দিচ্ছে আর তাদের সাথে হাসাহাসি করছে। অজান্তে মেয়েটাকে নিয়ে কৌতূহল জাগলো। জানালার কাজটা নামিয়ে দেখলো মেয়েটাকে। অন্তর্গহীন থেকে অজান্তে মুখে একটা হাসি নিয়ে আওড়ালো, ফিনিক্স পাখি, আমার ফিনিক্স পাখি। জ্যাম ছেড়ে দিল আর রোলস রয়েস গাড়িটাও চলতে শুরু করলো। যেহেতু সময় কম ছিল তাই ড্রাইভারও তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি এগোনোর সাথে সাথে রেন তার ফিনিক্স পাখিকে হারাতে শুরু করলো। অফিসে এসো রেন সে মেয়েটার কথাই ভাবছিল। এমনকি ঠিক মতো মিটিংয়ে মনোযোগ দিতে পারেনি সে। কোনো রকমের মিটিংটা শেষ করে 1 সেকেন্ডের অপেক্ষা না করে সে ছুটল সেই ঠিকানায় যেখানে সে তার ফিনিক্স পাখিকে দেখেছিল। নিজে নিজে ড্রাইভ করে সেই জায়গাতে এসে সর্বপ্রথম আশেপাশে খুঁজে কিন্তু পায়নি। তৎক্ষণাৎ ট্রেনে চোখ গিয়ে পড়লো পাশের রেস্টুরেন্টের দিকে। কিছু একটা ভেবে সেখানে ঢুকলো। তাকে দেখি ম্যানেজার এসে দাঁড়ালো। রেন্টের ফিনিক্স পাখির সমস্ত বর্ণনা দেওয়ার পর ম্যানেজার বলল, স্যার মেয়েটার নাম মেহেক, আমাদের রেস্টুরেন্টের স্টাফ, পার্ট টাইম জব হিসাবে করছে। কিন্তু স্যার মেহেক এখান থেকে চলে গেছে। রেন মাথা দোলালো। আর কিছু ইনফরমেশন নিয়ে আদেশ করলো ওকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। রেনে এমন কথা শুনে ম্যানেজার বলল, কি বললেন স্যার? মেয়েটা অনাথ। ওর চাকরিটা অনেক দরকার, না হলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। রেনে রাগ উঠে গেল। এই প্রথম কেউ তার মুখের উপর কথা বলল। সেটা আগে গজগজ করতে করতে বলল, যেটা বলেছি সেটাই করবে, নাহলে এই রেস্টুরেন্ট থাকবে না। ম্যানেজার ভয়ে মাথা সম্মতিস্বরূপ নাড়ালো। রেন সেখান থেকে বেরিয়ে চলে গেল নিজের বাড়িতে। আর তার আরেকটা পিএ মুফাসাকে বলে গেল মেয়েকে সকল ইনফরমেশন নিয়ে যেতে। রাত তখন 4টা। নিজের বিলাসবহুল কক্ষে রকিং চেয়ারে দোল খেতে খেতে রেন কয়েকদিন আগের এই ঘটনাগুলো মনে করলো। মুহূর্তে ঠোঁটে হাসি রেখা দেখা গেল। সত্যি একটা মেয়ে কিভাবে 1 মিনিটের দেখায় রেনের মন চুরি করে ফালালো। রেন রকিং চেয়ারে দোল খাচ্ছে আর হাতে মেয়েকে একটা হাসিমাখা মুখে ছবি হাতে নিয়ে দেখছে। ক্ষণে চুমু এঁকে দিচ্ছে। হঠাৎই চোখ চুলকাতে চুলকাতে রুমে ঢুকলো জেন। একটা হাই তুলে রেনের
সামনে গিয়ে বিছানায় বসে বলল, এখনো জেগে আসিস যে? জেনকে দেখে রেন ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, তুই জেগে আছিস কেন? জেন বিরক্তির সুরে জবাব দিল, আরে ধুর, কি যে বলবো, তোর বেস্ট ফ্রেন্ড রিয়াদ আসছে। একা তো আসছে না, উল্টো সাথে করে 2টা অসহ্যকর বন্ধুরা নিয়ে আসছে। রেনে ভ্রুকুসকে এলো, হোয়াট? রোজালে আর রোজারিয়াকেও নিয়ে আসছে। জেন হাস্যচোখ মাথা দুলালো। রেন আবার বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা, রুমে গিয়ে রেস্ট নে। জেন মাথা দুলিয়ে যেতেই নেবে, তখনই তার ব্রেন সজাগ হলো। পেছন করে রেইনের বিছানার আর টেবিলের দিকে তাকালো। সহস্রতার জুড়ে ফটো ছড়ে ছিটিয়ে রাখা। জেন আবার বিছানার দিকে গিয়ে একটা ফটো হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে ভাই, এই মেয়েটাকে? রেন রকিং চেয়ারে মাথা এলে চোখ বন্ধ করেছিল। জেনের কথা শুনে সেদিকে তাকালো, গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোর ফিউচার ভাবি। জেনের যেন বিশ্বাস হচ্ছে না। শুকনো ঢোক গেলে রেনের খুব কাছে গিয়ে নাক দিয়ে তার গন্ধ নিয়ে বলল, ড্রিঙ্কস করেছিস নাকি গাঁজা খেয়েছিস? রেন রাগের চোখে তাকালো জেনের দিকে, দাঁত কটমট করে বলল, আমি কিছু খাইনি, তবে তুই খাবে, আমার মার, যা এখান থেকে। জেন ফটোটা আবার বিছানায় রেখে সেখান থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। সকাল সকাল মেহেকের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে পড়ছে তুষি, এবং মেহেক উঠছে না। তুষি নাক মুখ কুচকে মেয়েকে ডাকতে লাগলো, মেহেক আপি, উঠো, আর তোমার অ্যালার্ম বন্ধ করো, আমি ঘুমাতে পারছি না মেহেক আপি। এভাবে কয়েকবার ডাকার পর মেহেকের চোখ খুলো। রাতে দেরিতে ঘুমানোর দরুন এখন ঘুম ভাঙছিল না তার। মেহেক উঠে বসে নিজের মোবাইলটি হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করলো। টাইম চেক করতে দেখলো 8টা বেজে গেছে। দ্রুত পায়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। তখনই মোবাইলের নোটিফিকেশন টুং শব্দ তার মস্তিষ্কে জানান দিল যে মোবাইলে মেসেজ এসেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও শরীরটা দুলে বিছানায় রাখা অবহেলিত মোবাইলটা হাতে উঠালো। মেসেজ চেক করতে শরীরের সকল ক্লান্তি আর বিরক্তি ভাব যেন একটি বিষে উবে গেল। মেসেজটা ছিল তার জব কনফার্মেশনের, এবং যেখানে তাকে আজ অবশ্যই গিয়ে কন্ট্রাক্ট সাইন করতে বলা হয়েছে। মেয়েকে খুশি আর দেখে কে এক চিৎকারে বাড়ি মাথায় তুলে নিল। তার চিৎকারে তুষও ঘুম থেকে উঠে গেল। মেঘ তুষুর বাহু ধরে ঝাঁকে উৎফুল্ল কণ্ঠে বলল, তুষি, আমার জব হয়ে গেছে রে। মেঘের কথা শুনে তুষুর ঘুমও হাওয়া হয়ে গেল। আবেগ চেপে রাখতে না পেরে সেও চেঁচিয়ে উঠল। দুই বোনে এমন চেঁচামেচিতে মেহেকের মামা মোখলেস খান আর মামি সায়দা খানের ধমকি বলে উঠল, তোরা দুই বোন এই বাড়িটাকে পেয়েছিসটা কি? সাত সকালে চেঁচিয়ে কান খারাপ করে দিচ্ছিস? বাড়িটা কি তোদের বাপের? এতক্ষণ মামির ধমকে চুপ থাকতে পারলো বাবাকে নিয়ে বলা কথাটা মেয়েকে হজম হলো না। সে রেগে নয়, বরং ঠান্ডা মস্তিষ্কে বাঁকাভাবে বলল, বাড়িটা আমার বাবার না হলেও অর্ধেক আমার নামে, তাই এই বাড়ি যতটা অধিকার আপনাদের কাছে, ঠিক ততটা অধিকার আমাদেরও আছে। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। মেয়েকের বলা এমন তীক্ষ্ণ বাক্য কর্ণগোচর হতেই সাইদা খানমের গায়ে ফুসকার মতো লেগে গেল। তেরে এসে কিছু বলতে যাবে অমনি মুখলেস খান বলল, আহ, বাদ দাও না, বলেছিলাম না ও হচ্ছে ঠান্ডা মস্তিষ্কের শয়তান। দেখতে সরসরে হলো, মনে বিষ, ঠিক মায়ের মতো। চলো এখান থেকে, আর ঝামেলা বাড়িও না। মুখলেস খান তার স্ত্রীকে নিয়ে সেই রুম ত্যাগ করলেন। মেয়েকে আর দেরি করলো না, রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়লো অফিসে যাওয়ার উদ্দেশ্যে। বিলাসবহুল কেবিনে পার্সোনাল চেয়ারে গা এলিয়ে দিয়ে এসির নিচে বসে আছে রেইন। পরনে ফর্মাল কোটটা চেয়ারে অযত্নে ঝুলিয়ে রাখা, চোখ আর ল্যাপটপে, অথচ মস্তিষ্ক আর মন দুইটাই ফেলে এসেছে তার পাখির কাছে। কখন এসে তার চোখের ঝালাটা মেটাবে এই মেয়ে? এই মেয়ে কি জানে এখন তাকে দেখার জন্য কি পরিমাণ ইচ্ছা হচ্ছে রেইনের? অবশেষে রেইনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল মেহেকের। দরজার বাইরে থেকে দরজায় নক করে মি কণ্ঠে ডাকলো, মেয়ে, কামিন স্যার। রেইন দরজার দিকে তাকে আওড়ালো, আমার মনে পারমিশন ছাড়া ঢুকে গিয়েছো? তাহলে রুমে ঢোকার জন্য আবার পারমিশন নিচ্ছ কেন? ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ম্যাক আবার নক করলো। তৎক্ষণাৎ ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, কামিন। ম্যাক দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রেনের ডেস্কের সামনে চেয়ারটাতে বসে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে চুজ করার জন্য। রেন নিজে গাম্ভীর্য ভাব ধরে রেখে বলল, আমাকে ধন্যবাদ দেওয়া কিছু নেই মিস তেজা, তুমি নিজের যোগ্যতায় পদটাকে জিতে নিয়েছো। রেনের মুখে তেজা নামটা শুনে মেয়েকে হাসিটা মুহূর্তে গায়েব হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে এই নামটা ডাকবেন না প্লিজ। রেন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আসলে এই নামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই নামটা শুধু আমার বাবা মা ডাকতো, তারা চলে যাওয়ার পর আর কেউ ডাকেনি। মেয়েকের মুখে চাপা কষ্ট স্পষ্ট ফুটে উঠেছে। রেন বলল, ইটস ওকে। মুখে এই কথা বললো, মনে মনে বলল, বাট আমি তো তোমাকে তেজপাখি বলে ডাকবো শোনা। মেঘ মাথা দোলালো। রেন মুভাসাকে ফোন দিয়ে কন্ট্রাক্টে ফাইল আনতে বলল। মুভাসা দ্রুত পায়ে চলে এসেছে কন্ট্রাক্টে ফাইল নিয়ে। রেন ফাইলটা একবার দেখে মেয়েকের দিকে এগিয়ে দিয়ে এবং বলল, তুমি কত টাকা স্যালারি চাও? মেঘ ফাইলের দিকে না তাকিয়ে দ্বিধাদ্বন্দ্বে পরে কিছু একটা ভেবে বলতেই যাবে, 20,000 হলেই চলবে। তখনই রেন আবার বলল, আমি 2 লক্ষ ফিক্স করেছি।
নিজের এক্সপেকটেশনের থেকে এত বেশি শুনে মেয়েকের কাশি উঠে গেল। রেন এক ভুরু উঁচু করে তাকে পানি গ্লাস এগিয়ে দিয়ে বলল, এটাই শুনে কাশি পাচ্ছে? প্রমোশন হলে আরো বাড়বে। নাও এবার কন্ট্রাক্ট সাইন করো। ম্যাক একবার পেপারগুলোতে চোখ বোলালো, তবে পুরোপুরি পড়লো না। সাইন করতে যাবে অমনি রেন বলল, একবার পড়ে নাও, সব ঠিক ঠিক আছে কি না। ম্যাক তবু অতিরিক্ত খুশিতে না পড়ে সাইন করে দিল। ম্যাককে সাইন করতে দেখে রেন ঠোঁট বাঁকিয়ে হাসলো। কি হতে যাচ্ছে তার সাথে? এটা কি শুধুই একটা কন্ট্রাক্ট ছিল, নাকি ম্যাকের ভাগ্য পরিবর্তনের চাকা? এই পেপারগুলো সাইন করে কোনো বেড়াজালে ফাঁসছে না তো সে? দুপুরে অসহনীয় গরমের তাপে যেন পুরো ঢাকা শহর উত্তপ্ত হয়ে আছে। যানবাহন থেকে শুরু করে মানবকুল, পশু পাখি সকলে অতিষ্ঠ হয়ে উঠেছে, তবুও কেউ ঘরে বসেনি, বেরিয়েছে নিজেদের তাগিদে বাহিরে। ঠিক তাদের মতে তুষও বেরিয়েছে কলেজ থেকে, অতিরিক্ত তাপে ঘেমে নিয়ে একাকার। কলেজের সাদা ইউনিফর্মটাও ভিজে গায়ের সাথে চিপকে আছে। কলেজে যেতে চাইছিল না এই গরমের কারণে, তবু সামনে বোর্ড এক্সাম যাওয়ার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। কাঁধে ভারী ব্যাগ ঝুলিয়ে হাতে একটা বই নিয়ে সেই দিকে দৃষ্টি দিয়ে গুনগুন করে পথছে আর হাঁটছে। এখন প্রতিটা মুহূর্ত তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার জিপে পাইপ না পেলে বড় বোনের কথা রাখবে কি করে? তো সে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে, তবে সামনে কে আছে তা দেখছে না, যার ফলে সবাই তাকেই সাইড দিতে যাচ্ছে। এইভাবে নিজের রাজত্ব চালাতে চালাতে তুষি হঠাৎ একটা শক্ত সুঠামদের সাথে খেলো ধাক্কা। সাথে সাথে তুষি তেতে উঠে বলল, আরে আজব লোক তো, দেখতে পান না নাকি? যুবকটা তুষির দিকে তাকে যে না কিছু বলতে যাবে অমনি তুষিকে দেখে বলল, তুমি? তুষি এবার চোখ তুলে তাকালো। সামনে যেকে দেখতে পেয়ে দাঁত কটমট করে বলল, সমস্যা কি আপনার? সবসময় আমার রাস্তার মাঝে চলে আসেন কেন? জেনে মুখে সেদিনের মতো মাস্ক আর ক্যাপ ছিল, যার ফলে তুষি তাকে চিনতে পেরেছে। জেন তুষির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে মিস, আপনি একবার আপনার আশেপাশে তাকে দেখুন তো। তুষি আশেপাশে ঘাড় ঘোরালো। সেই রং সাইড দিয়ে এসেছে, প্রত্যাবর্তে খেয়ালই করেনি যে সে কোথায় যাচ্ছে। তুষি বর্তমানে দাঁড়িয়ে আছে আইসক্রিম গাড়ির সামনে, যেখান থেকে জেন আইসক্রিম নিতে গাড়ি থেকে নেমেছিল। তুষি নিজের ভুলটা বুঝতে পারলো, তবে তার প্রকাশ না করে বলল, হ্যাঁ দেখলাম তো, আপনি তো আমাকে সাইড দিতে পারতেন। জান একটা দীর্ঘশ্বাস ফেললো। এমনিতে গরম, তার উপর এই মেয়ের এমন ফিলিংসলেস কথা। জেন নিজের মুখে মাস্কটা খুলে ফেললো এবং গম্ভীর কণ্ঠে সন্দেহ করে বলল, এই যে মেয়ে, তুমি কি আমাকে ফলো করছো? না মানে সব জায়গাতে তুমি কোথা থেকে চলে আসো? তুষি চোখ গিয়ে আটকালো জেনে ফর্সা চেহারা দেখে। অদ্ভুত এক সৌন্দর্য, চোখ দুইটা হালকা বাদামি, দাড়িগুলো ক্লিন শেপ করা। তো সে নিজের চোখ সরিয়ে বলল, আমাকে দেখে কি আপনার স্টোকার মনে হয়? আর আপনার বুদ্ধি দেখে বলতে হচ্ছে আপনাকে বাদাম খাওয়ানো হয়নি। কলেজ ড্রেস পরে আমি আপনাকে স্টক করব? তো সে একটু থেমে আবার বলল, আর এমনিতে আপনাকে দেখে মনে হবে আপনি আমাকে স্টক করছেন। আমার পরনে কলেজ ড্রেস, আর আপনার পরনে একটা বাড়িতে ইউজ টি শার্ট। এবার বলুন কে কাকে স্টক করছে? যেন ভ্রুকুসকে বলল, আমার এই টি শার্ট বাড়িতে ইউজ করা টি শার্ট, তুমি জানো এটার প্রাইস কত? তো সে ভাবলেশীন ভাবে নিজের পা বাড়িয়ে দিয়ে বলল, আপনি জানেন আমার পায়ে জুতার দাম কত? জেনকে ভাবার সময় না দিয়েই বলল, আপনি ভাবতে থাকুন, আমি আসছি। কথাটা বলার সাথে সাথে মেয়েটা উধাও। জেন একটা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত নিয়ে সেও চলে গেল। এখন আর আইসক্রিম খাওয়ার মুড নেই। মেয়েটা তার ভালো মুডটাকে নষ্ট করে দিয়েছে। ম্যাক গালে হাত দিয়ে নিজের কেবিনের ডেস্কের সামনে বসে আছে। সামনে 6টা ফাইল, তার সাথে কি হয়ে গেল এইসব? ম্যাক একটা হাত বাড়িয়ে একটা ফাইল চেক করলো, সাথে সাথে ফাইলটা দু হাতে দূরে রেখে নিজেই নিজেকে বলল, মেহেক রে, তুই কেন এত ফর্মালিটিস দেখাতে গেলে? এখন গেলি না ফেসে? মেয়েকে মনে পড়ে গেল কিছুক্ষণ আগে তার পাকনামিক ঘটনা। কিছুক্ষণ আগে ম্যাক ফাইলটাতে সাইন করে রেনে হাতে দিল। রেন একবার চেক করে বলল, তাহলে মিস মেহেক, আপনি কাল থেকে জয়েন করবেন, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। রেনের কথায় মেহেকের চোখ চকচক করে উঠল, তবে পাকনামি করে ফর্মালিটিস দেখে বলল, স্যার আমি আজ থেকে জয়েন করি। ম্যাক ভেবেছিল হয়তো রেন তাকে না করবে, কিন্তু তাকে অবাক করে রেন বলল, ঠিক আছে, ওই ডেস্কে 12টা ফাইল আছে, সেগুলো নিয়ে কমপ্লিট করো। আর তোমার কেবিন আমার কেবিনের পাশেরটাই। রেন আদেশ মাথা বাক্যে ম্যাক একটা মেয়েকে হাসি দিয়ে বলল, প্রথম দিনে এতগুলো? স্যার আমি অর্ধেকটা নিয়ে যাই, আর বাকিগুলো কালকে কমপ্লিট করে দেই। ম্যাকের কথায় রেন পূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো তার দিকে। প্রথম দিনই ফাঁকিবাজি করছো? ম্যাক আমতা আমতা করে বলল, আসলে স্যার ফাঁকিবাজি না, ব্যাপারটা হলো আমি তো বাসা থেকে বলে বের হইনি, বুঝতেই তো পাচ্ছেন। রেন মেয়াকে অগোচরে হাসলো, তারপর বলল, ঠিক আছে তাহলে 6টা নিয়ে যাও। মেয়াক একটা মেয়েকে হাসি দিয়ে ডেস্কের উপর থেকে 5টা ফাইল নিল। রেন সেটা দেখে বলল, মিস মেহেক আরেকটা? তুমি 5টি ফাইল নিয়েছো, আরেকটা নিয়ে যাও। মেঘ আবারও একটা বাচ্চাদের মতো হাসি দিয়ে এক ফাইল উঠে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রেনের কেবিন থেকে। ভাবনা ইতি টেনে মেঘ নিজের মাথায় নিজে চাটি মেরে কাজে মনোযোগ দিল। তখনই তার কেবিনে এলো জিনিয়া।
দরজার সামনে দাঁড়িয়ে আফসোসের স্বরে বলল, ফেঁসে গেছো। মেঘ অসহায় দৃষ্টিতে তাকালো জিনিয়ার দিকে। জিনা একটু হেসে একটা চেয়ার টেনে মেয়েকে পাশে বসতে বসতে বলল, আসলে আমাদের স্যার এরকমই, যখন যাকে মন চায় কাজে ফাঁসিয়ে দেয়। মেঘ কিছু বলল না। জিনা আবার বলল, জানো তো মেহেক, স্যার অনেক গম্ভীর আর রাগী হলো আমাদের অনেক স্নেহ করে। স্যারের তো বাবা মা নেই, তবে সে একমাত্র চাচাকে অনেক সম্মান করে। স্যারের একটা ছোট ভাইও আছে, বয়সে মাত্র 3 বছরের গ্যাপ। তুমি সুপারস্টার জেন ডেভিনকে চিনো? জেন ডেভিন হচ্ছে স্যারের ভাই। ব্যাগ মাথা দুলে বলল, হ্যাঁ শুনেছিলাম একবার। জেনে মেহেকের পিঠে হালকা চাপড় মেরে বলল, ওকে মেহেক, তাহলে তুমি কাজ করো, আমি পাশের কেবিনে আছি, সমস্যা হলে ডাক দিও। ম্যাক ঘাড় নাড়ালো আর জিনা সেখান থেকে চলে এলো নিজের কেবিনে। ম্যাক যেতেই রেন শব্দ করে হেসে দিল। তখনই কেবিনে ঢুকলো জেন। রেনকে হাসতে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি রে ব্রো, হঠাৎ এমন হাসির কারণ কি ভাবি? অবশ্য ভাবিকে দেখলাম তোর কেবিন থেকে বের হতে। এমনিতে তো সারা বছরে একবার হাসিয়েছিস কিনা সন্দেহ, কিন্তু ভাবিকে দেখে এত সুন্দর হাসি। রেন হাসি থামিয়ে দিল, ফের মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, তুই নিজের চামড়ায় তেল দে, আমার কথা না ভাবলে চলবে। জেন রেনের কথায় পাত্তা না দে কাউচে গা এলিয়ে দিয়ে বলল, আমি তো আমার চরকায় তেল দিয়েছি, কিন্তু তেল বেশি হয়ে গেছে বলে তোকে একটু দিতে আসলাম। যাই হোক, তোর বেবি চলে এসেছে, মনে হয় কালকে অফিসে হানা দেবে। রেনবু কুসকে বলল, বেবি মানে? কার বেবি? কিসের বেবি? রোজালের কথা বলছি। রেন বাঁকা এসে বলল, সাথে রোজারিও আসছে। যে নাকুসকে তিরস্কারের সুরে বলল, ছে, এই 2 দিনেই কাল নাগেনি। মেয়েকে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। অবশ্য তুষিকে ফোন করে জানিয়ে দিয়েছে সে আসতে দেরি হবে, তুষি যেন পড়তে বসে। মেয়েকে সে তার সমস্ত পড়ার পাই টু পাই হিসাব নেবে। মেয়ে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়েছে মাত্র। রেন বিকালে চলে গেছে বাসায়। সন্ধ্যা হলে কি হবে? আজকে স্ট্রাইক ছিল, যার ফলে রাস্তায় একটাও গাড়ি নেই। ম্যাক কিছুক্ষণ অপেক্ষা করলো যে গাড়ি পাওয়া যায় কিনা, কিন্তু না, বাধ্য হয়ে হাঁটা ধরল। অফিস থেকে হেঁটে বাড়িতে যেতে মিনিমাম 1 ঘন্টা তো তার লাগবেই। ম্যাক বাড়ির পথ ধরে যত এগোচ্ছে ততই তার মনে আতঙ্ক বাড়ছে। শুধু মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে। ম্যাক পা চালাতে চালাতে একবার থামলো, পেছন ফিরে তাকাতে আটকে উঠল। তার থেকে বেশ কয়েক কদম দূরে একটা আলখাল্লা পরা অয়বাবু আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে তারই পিছু নিচ্ছে। ম্যাক একটা শুকনো ঢোক গেলে সামনে ঘুরে আগের বেগে হাঁটতে লাগলো। সে জানে ধরে কুলে উঠতে পারবে না, বুদ্ধির সাথে পদক্ষেপ নিতে হবে। ম্যাক অনেকক্ষণ যাবৎ হাঁটছে আর সেই অবয়ব তার পেছন পেছন আসছে। তবে মেহেকে মনে হচ্ছে সেই অবয়ব তার নিরাপত্তা নিশ্চিত দিতেই তার পিছে পিছে হাঁটছে। ম্যাক হাঁটছিল, হঠাৎ সে খেয়াল করলো রাস্তার এক কোনায় 2টা যুবক মদ খাচ্ছে আর সিগারেট খাচ্ছে। ম্যাক নিজে ওনাটা ঠিক করে তাদের সামনে দিয়ে পথ অতিক্রম করলো। ম্যাক দেখতে নজর কাড়া সুন্দর, ফর্সা ত্বক আর বাদামি চুল, উচ্চতাও হবে 5 ফুট 5 এর মতো। এই সন্ধ্যা রাতে একটা সুন্দরী মেয়েকে একা যেতে দেখে ছেলে দুইটার মাথা যেন ঘুরে উঠল। পেছন থেকে সিটি বাজে বলল, এই সুন্দরী মামনি, কোথায় যাচ্ছ? চলো আমরা পৌঁছে দিই। ম্যাক পেছন ফিরে তাকালো না, হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুক্ষণ ধরে ছেলেগুলো তাকে ফলো করছে আর বৃষ্টি ভাষায় ডাকছে। ম্যাকের গা গুলিয়ে আসছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। ম্যাক সন্দেহবশত পেছনে তাকালো। ম্যাক যা দেখলো তাতে কিছুটা থম মেরে রইল। সে অভাবটা ছেলে দুইটার সাথে কথা বলছে। ম্যাক যেন সুযোগ পেল। আর কিছু দূর গেলেই তার বাড়ি, তাই আর ব্রেন না খাটিয়ে একদূর লাগালো। মুহূর্তে নিজেকে সে 3জনের নজরে বাইরে নিয়ে এলো। সে মাতাল ছেলে দুইটার কাঁধে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে আলখাল্লা পরা অবয়বটি, মুখ ঢাকা, তাই তার হিংস্র চেহারাটা তারা দেখতে পেল না। অবয়বটির আগে কটমট করে বলল, তোদের সাহস কিভাবে হয় আমার পাখির দিকে নজর দেওয়ার? ছেলে দুইটা বৃষ্টিভাবে হেসে বলল, তোর পাখি, তাহলে আমাদের একটু ভাগ দিস। কথাটা শেষ হতে না হতে অবয়বটি তাদের দুজনেরই 2 পায়ের মাঝে একটা লাথি দিল, যার ফলে ছেলে দুইটা ব্যথায় রাস্তায় শুয়ে কাঁচাতে শুরু করলো। অবয়বটি তার পকেট থেকে একটা বন্দুক বের করলো এবং ছেলে দুইটার নিষিদ্ধ অঙ্গে গুলি করে দিল। ছেলে দুইটা ব্যথায় চিৎকার করতে শুরু করেছে। অবয়বটি আর সেখানে দাঁড়ালো না, নিজের পথ বেছে সেখান থেকে চলে গেল এবং যাওয়ার আগে কয়েকটা কথায় আওড়ালো, আমার পাখি থেকে নজর দিলে জানে মেরে ফেলবো, ও শুধু আমার, শুধুই আমার। নিস্তব্ধ নিষেধে গভীর ঘুমে সকলেই মগ্ন। শান্ত পরিবেশকে কিছুক্ষণ পর পর ভুতুড়ে করে তুলছে পেঁচার ডাক, পাশাপাশি বারবার ইলেকট্রিসিটির যাওয়া আসা তো আছেই। মেয়াকের বাড়ির সামনের রাস্তায় সোডিয়ামের চিমচিমে আলোর নিচে দাঁড়িয়ে আছে এক অবয়ব। পরনের কালো আলখাল্লা, মুখটা এমনভাবে ঢেকে রেখেছে যে দেখার উপায় নেই। অবয়বটির হাতে একটা গোলাপ ফুল, যার ডাটা থেকে খুব যত্ন সহকারে উঠিয়ে নেওয়া হয়েছে সকল কাটা। অবয়বটি কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েকে রুমের বারান্দার দিকে তার তীর্যক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল, হয়তো বোঝার চেষ্টা করলো জেগে আছে কিনা। ধীর গতিতে হেঁটে বের লোহার দরজাটা হাত বাড়ালো, হালকা ধাক্কা দিতে ক্যাসকে শব্দ তুলে
সেটা খুলে গেল। দরজাটা হয়তো আজ ভুলবশত লাগানো হয়নি। অভাবীটি হেঁটে গিয়ে দাঁড়ালো বাড়ির মেইন দরজার সামনে। দরজাটায় ছিল পাসওয়ার্ড লক সিস্টেম। তাই নিজের জানা পাসওয়ার্ডটা চাপতে দরজাটি খট করে খুলে গেল। দরজা খুলতে তার মুখে ফুটে উঠল বাঁকা হাসি। রহস্যময় সে হাসি আড়াল হলো কাপড়ের নিচে। অববেটে আর না দাঁড়িয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ধীরে ধীরে মেয়েকে রুমে গেল। দরজাটা হালকা আওয়াজে খুলে ফেলল। মেঘ বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে আর তার পাশেই তুষি কাত হয়ে শুয়ে আছে। অববেটে ধীর পায়ে মেঘের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। নিজের মাথা থেকে আলখালা কাপড়টা সরাতে বাইরে থেকে আসা আবছা আলোয় তার মুখ দেখা গেল। রেইন ডেভিন। রেন নিজের হাতে ফুলটা মেহেকের বিছানার পাশে রাখলো এবং তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তার কপাল থেকে ছোট ছোট অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিল। ঘুমের মাঝে কপাল হালকা সুরসুরি অনুভব হতেই মেঘ কপাল চুলকে সোজা হয়ে ঘুমালো। রেনে এতে কোনো ভ্রুক্ষেপ নেই আর নেই মুখে কোনো আতঙ্ক যে মেঘ জেগে যেতে পারে, কারণ এই ব্যবস্থা সে আগেই করে রেখেছে। রেন মেয়েকে দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা এত কিউট কেন সে ভেবে পায় না। মেয়েকে ফসা গাল দুইটা দেখে রেনে একটু লোভ হলো চুমু খাওয়ার। সেই ভাবনা সেই কাজ। টপাটপ দুই গালে কয়েকটা চুমু খেয়ে নিল। এরপর কপালে একটা গভীর চুমু দিয়ে গালে বিদ্যাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে বলল, ডু ইউ নো বেবি, ইউ আর সো সফট। ইচ্ছে করে তোমায় খেয়ে ফেলি। তোমার নরম গাল, গোলাপে পাপড়ির মতো ঠোঁট, তোমার উষ্ণ শরীর সবকিছু আমাকে গভীরভাবে টানছে। তোমাকে যদি সেই কন্ট্রাক্ট পেপারের সাথে বিয়ের পেপার দিয়ে সাইন করে বিয়ে করতে পারতাম তাহলে এখন নিজেকে বাধা দিতাম না। রেন একটা দীর্ঘশ্বাস ফেললো। নিজের অনুভূতিগুলোকে পালি চাপা দিয়ে মেয়েকে আরেকবার চুমু খেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে নিজের সাথে করে আনা 10টা ছোট ছোট ক্যামেরা রুমের আনাচে কানাচে লাগিয়ে যেতে ভুলল না। মেয়েকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা, বয়স হবে 35-এর কাছাকাছি। সে মেয়েকদের বাড়িতে রান্নাবান্না আর ঘর পরিষ্কারের কাজে নিয়োজিত। মেহেকদের বাড়িতে সে প্রায় 8 বছর ধরে কাজ করছে। সে মেহেকদের বাড়ির সকল ঘটনাই জানে। বলতে গেলে তাকে পরিবারের সদস্য হিসাবে গণ্য করা হয়। রেন বাড়ি থেকে বের হয়ে সে কাজের মহিলাকে দেখতে পেল। এই মাঝরাতে একজন মহিলাকে বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেন একদমই অবাক হয়নি, বরং বাঁকা হাসলো। রেনকে দেখে সেই মহিলাও এগিয়ে গিয়ে বলল, সাহেব আমার টাকাটা। রেন নিজের পকেট থেকে একটা চেক বের করে দিয়ে বলল, আমার কাজ করবে তো আরো টাকা পাবে, তবে হ্যাঁ, ঘুমের ওষুধের ডোজ যেন বেশি না হয়, তাহলে আমার পাখির ক্ষতি হতে পারে। মহিলাটি তার দাঁত বের করে হেসে বলল, না না সাহেব, কি যে কন, মেঘ আম্মা তো ঘুমাই না। রাত বেরাইতে বারিন্দায় বয়ে বয়ে একলা কথা কয় আর কান্দে। সারাটা দিন সবার সামনে নিজেরে কঠোর দেখাইলো, আড়ালে মায়াটা কান্দে। আমি দেখছিলাম আপনার ওষুধের ডোজে তাও মায়াটা একটু আজকে ঘুমাইছে। রেন হাসলো। মহিলাটা আবার বলল, সাহেব এখন কথা কই, মেঘ আম্মায় অনেক ভালো মানুষ, একদম নরম মনের মানুষ। ওই যে বড় লোক একটা খাবার আছে না, কি জানি কয়, পুডিং না কি? পুডিং। হ, ওইটার মতো নরম। ঘরে থাকলে আমার অনেক কাম আগে দেয়। ছোট বোনটারে নিজের একা বড় করছে। আপনি আমার আম্মাটার ভালো রাখেন সাহেব, কোনোদিন ওর মনে দুঃখ দিয়েন না। মায়ের বাপ মা এমনিতেই ছোটবেলা মরে গেছে। হেয়ার পর থেকে মানুষও ওরে কম খারাপ কথা কয় নাই। আবার তার উপর দিয়ে বিয়ের প্রথম রাইতে ও জামাই ওরে ছাইরে দিল। মায়েটা অনেক শুয়েছে। রিন সবটাই শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমাকে যেতে হবে। মহিলাটার অপেক্ষা করলো না, তবে যাওয়ার সাথে সাথে রেনও সেখান থেকে প্রস্থান করলো। রেন আজ সকালে মেয়েকের বাড়ির সেই কাজের মহিলার সাথে দেখা করেছে। সেই মহিলাটাকে বাড়ির সকালে রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলেছিল। প্রথমে মহিলাটা রাজি হয়নি, তবে পরবর্তীতে টাকা দেওয়ার কথা বলে সে রাজি হয়। তাই মহিলাটা সকালে রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দেয়, যার ফলে সকলে গভীর ঘুমে তলিয়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে মুভি দেখছে জেন। আজকে একটা কনসার্ট ছিল তার। অনিচ্ছা থাকা সত্ত্বেও তার অ্যাসিস্ট্যান্ট মার্টিনের কথায় গিয়েছে সেখানে। ভেবেছিল একটু তো এনজয় হবেই, কিন্তু না, এনজয়ের ইও হয়নি। গান গাওয়ার আগেই তার ফ্যানটা গাইতে শুরু করে দেয়। কোনো রকমের কনসার্ট শেষ করেই বাড়িতে ফিরে এসেছে। ফিরতে ফিরতে অবশ্য প্রায় রাতে 1টা বেজে গেছে। তাই সিদ্ধান্ত নিল একটা মিড নাইট মুভি দেখেই ঘুমাবে। মুভি দেখতে দেখতে ভোর 4টা বেজে গেছে। টিভি অফ করে বিছানায় বালিশ নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল সে। তবে আজব বিষয়, তার ঘুম আসছে না। অনেক চেষ্টার পরও যখন ঘুম এলো না, তখন সময় কাটানোর জন্য এই কয়েকদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভাবতে লাগলো। আকস্মিকভাবে তুষির কথা মনে পড়তে জেনে মুখে হাসি ফুটে উঠল। নিজে নিজেকে বলল, মেয়েটা তো ফানি কেন, রাগে দিয়ে চলে যায়, অথচ মিনিংলেস কথা মনে পড়লে হাসি আসে। জেন ভাবলো তুষির ব্যাপারে। হাসি আসছে প্রচুর। জেনের সাথে 2 দিন দেখা হয়েছে তুষির, অথচ তুষি কথাগুলো তার মস্তিষ্কে গেঁথে গেছে। তবে আজ দেখা হয়নি তার সাথে। জেন এক পর্যায়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।
সকালে উষ্ণ আলো চোখে পড়তে মেয়েকে ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসলো। মাথাটা প্রচুর পরিমাণে ভার হয়ে আছে। ঘুমের ঘোর এখনো কাটেনি। সময় দেখার উদ্দেশ্যে ফোনটা হাতে নিয়ে দেখলো 8:30। ঘুম ছুটে পালালো তার। আজ তার হিসাব মতো অফিসে প্রথম দিন। 9টায় অফিসে পৌঁছাতে হবে। মেঘ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো মতে রেডি হয়ে নিল। বিছানার পাশ থেকে মোবাইল নিতে গিয়ে খেয়াল করলো একটা গোলাপ ফুল রাখা। মেঘ গোলাপ ফুলটি হাতে নিল। ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই গোলাপ ফুল এখানে এলো কি করে? নিচে তুষি রেখেছে। মেয়েটা আর বড় হলো না। এখনো মাঝে মাঝে কলেজ ফেরার পথে মেয়েকে যেন প্রায় ফুল নিয়ে আসে মেয়েটা। বড় বোনকে বড্ড ভালোবাসে কিনা মেঘ আর বেশি কিছু ভাবলো না। দ্রুত গোলাপ ফুলটা টেবিলে রেখে না খেয়ে বেরিয়ে গেল অফিসে যাওয়ার উদ্দেশ্যে। অফিসে পৌঁছাতে পৌঁছাতে মেয়েকে 9টা 5 বেজে গেছে। মেঘ এক প্রকার দৌড়ে গেল রেনের বিলাসবহুল কেবিনে। নক করতে ভেতরে থেকে আওয়াজ এলো, কামিন। মেঘ তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলো। দরজা খুলে ভেতরে ঢুকতে রেইনের সাথে একটা যুবক দেখে সে চমকে গেল, যেন পৃথিবী নড়ে উঠলো তার। অজান্তে চোখ ভরে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, আপনি? বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।